যদি বলি যে পৃথিবীর এই লাট্টুর মতো বনবন করে ঘোরার কারণেই আজ দুপুরে আমাদের প্লেটে গরম ভাত বা রুটি জুটছে, কথাটা শুনতে কি খুব অদ্ভুত লাগবে? হ্যাঁ, মানে প্রথমবার শুনলে তো একটু অবাক লাগারই কথা। একদম। মনে হতে পারে কোথায় পৃথিবীর ওই শূন্যে ঘোরা আর কোথায় আমার দুপুরের খাবার। কিন্তু সত্যিটা হলো আকাশ, মাটি আর আমাদের খাবারের মধ্যে এমন একটা জাদুকরী, প্রায় অবিশ্বাস্য সম্পর্ক আছে যা জানলে রীতিমতো গায়ে কাঁটা দেয়। একদম ঠিক বলেছেন। স্বাগত জানাচ্ছি গল্প জ্ঞান ইউটিউব চ্যানেলের বিশেষ আয়োজন, মানে আমাদের এই গভীর পর্যালোচনায়। আজ আমরা ডুব দেব ভারতের জলবায়ু, মাটি এবং কৃষিকাজের এক অদ্ভুত সুন্দর দুনিয়ায়। আর এই গোটা যাত্রায় আমাদের তথ্যের মূল ভিত্তি হিসেবে থাকছে দৃষ্টি আইএএস, নেক্সট আইএএস এবং ভাজিরামের মতো নির্ভরযোগ্য স্টাডি ম্যাটেরিয়াল, সাথে আমাদের নিজস্ব গবেষণার ভাণ্ডার তো আছেই। ঠিক। তবে আজকের এই আলোচনার উদ্দেশ্য কিন্তু ভূগোলের কোনো খটমটে তথ্য, মিলিমিটারের হিসেব বা পরিসংখ্যান মুখস্থ করানো নয়। না না, একেবারেই নয়। বরং আমাদের চারপাশের এই প্রকৃতি আসলে কিভাবে কাজ করে, কিভাবে আকাশের একটা মেঘ বা পাহাড়ের একটা ঢাল ঠিক করে দেয় যে আমাদের প্লেটে কি খাবার আসবে, সেই গল্পটাই আজ আমরা ডিকোড করব। দারুণ একটা ব্যাপার হতে চলেছে। তো যে কোনো ফসল ফলানোর জন্য প্রথমেই যে জিনিসটা লাগে তা হলো জল। আর ভারতের মতো এত বিশাল একটা দেশে এই জলের যোগান দেয় আকাশের এক বিশাল জাদুকরী সিস্টেম, যাকে আমরা বলি মৌসুমী বায়ু বা মনসুন। হ্যাঁ, মনসুন। কিন্তু এই মনসুন ব্যাপারটা আসলে কাজ করে কিভাবে? মানে মেঘগুলো হঠাৎ করে সমুদ্র থেকে উড়ে এসে ভারতে বৃষ্টি ঘটাতে শুরু করে কেন? এর পেছনে প্রকৃতির একটা বিশাল থার্মোডাইনামিক ইঞ্জিন কাজ করে। একটু ভেবে দেখুন, গ্রীষ্মকালে ভারতের মূল ভূখণ্ড, বিশেষ করে তিব্বতের মালভূমি অঞ্চল যখন প্রখর রোদে তেতে ওঠে, আচ্ছা, তখন সেটা একটা বিশাল ফ্রাইং প্যানের মতো কাজ করে। মাটি গরম হলে তার ওপরের বাতাসও গরম হয়ে হালকা হয়ে যায় আর সোজা ওপরের দিকে উঠে যায়। ওহ আচ্ছা, মানে বাতাস হালকা হয়ে উপরে উঠে গেলে সেখানে একটা বিশাল শূন্যস্থান তৈরি হয়, যাকে আমরা নিম্নচাপ বা লো প্রেশার বলি, তাই তো? একদম তাই, একটা বিশাল শূন্যস্থান। আর প্রকৃতির নিয়মই হলো সে কোথাও শূন্যস্থান সহ্য করতে পারে না। মানে একটা ভ্যাকিউম তৈরি হলো আর প্রকৃতি সেটাকে ভরার চেষ্টা করবে। ঠিক ধরেছেন। ওই শূন্যস্থান পূরণ করার জন্য তখন ভারত মহাসাগরের ওপর থাকা উচ্চচাপ বা হাই প্রেশার অঞ্চল থেকে অপেক্ষাকৃত ঠান্ডা বাতাস, যার মধ্যে প্রচুর জলীয় বাষ্প থাকে, হ্যাঁ, সেই আর্দ্র বাতাস প্রবল বেগে ছুটে আসে ভারতের দিকে। কিন্তু এখানেই আমার ওই শুরুর প্রশ্নটা আসছে। বাতাস তো সোজা উত্তর দিকে ছুটে আসতে পারত, কিন্তু তা না এসে দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘুরে এসে কেরালার উপকূলে ধাক্কা মারে কেন? এর পেছনের কারণটাই হলো ওই পৃথিবীর ঘোরা। এখানে আমি একটা উপমার কথা ভাবছিলাম। ধরুন একটা ঘুরন্ত নাগরদোলা বা মেরিগোরাউন্ড। আমি যদি ওই ঘুরন্ত নাগরদোলা থেকে সামনের দিকে একটা বল ছুড়ে দিই, বলটা কিন্তু সোজা যাবে না। না, সোজা যাবার উপায় নেই। নাগরদোলা ঘোরার কারণে বলটা একটু ডান দিকে বা বাঁ দিকে বেঁকে যাবে। পৃথিবীর ক্ষেত্রেও কি ব্যাপারটা সেরকমই? খুব সুন্দর একটা চিত্র তুলে ধরেছেন। বিজ্ঞানের ভাষায় একেই বলে কোরিওলিস ফোর্স বা ফেরেলের সূত্র। ফেরেলের সূত্র, আচ্ছা। যেহেতু পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমাগত ঘুরছে, তাই সমুদ্র থেকে ছুটে আসা বাতাস সোজা পথে না গিয়ে একটু ডান দিকে বেঁকে যায়। ও, এই জন্যই বাতাসটা সোজা না ঢুকে একটু ঘুরে যায়। একদম। আর এই বেঁকে যাওয়ার কারণেই ওই জলভরা মেঘগুলো দক্ষিণ পশ্চিম দিক থেকে এসে সবার আগে আমাদের কেরালার পশ্চিমঘাট পর্বতে সজোরে ধাক্কা মারে। এভাবেই জন্ম নেয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তার মানে পৃথিবীর ওই লাট্টুর মতো ঘোরার কারণেই কিন্তু মেঘগুলো সঠিক সময়ে সঠিক জায়গায় এসে পৌঁছায়। ঠিক তাই, ব্যাপারটা সত্যিই জাদুকরী। কিন্তু এই মেঘ তো আর সারা দেশে সমানভাবে বৃষ্টি দেয় না। এখানে বৃষ্টির ছায়া অঞ্চল বা রেইন শ্যাডো এরিয়ার একটা কনসেপ্ট আছে। রেইন শ্যাডো এরিয়া? পশ্চিমঘাট পর্বতমালা কি এখানে একটা বিশাল দেওয়ালের মতো কাজ করে? অনেকটা সেরকমই। কেরালা বা মহারাষ্ট্রের উপকূলে বাতাস যখন পৌঁছায়, তখন সামনে পড়ে ওই উঁচু পশ্চিমঘাট পর্বত। আচ্ছা। বাতাস সেই পাহাড়ে বাধা পেয়ে ওপরের দিকে ওঠে, ঠান্ডা হয় এবং পাহাড়ের পশ্চিম ঢালেই প্রচুর বৃষ্টিপাত ঘটায়। মানে ঢালের যে দিকটায় বাতাস প্রথম ধাক্কা মারল। হ্যাঁ, কিন্তু মুশকিল হলো ওই বাতাস যখন পাহাড়ের চূড়াটপকে উল্টো দিকে, মানে তামিলনাড়ু বা পুনের দিকে পৌঁছায়,
তখন তার ভেতরে সব জলীয় বাষ্প প্রায় শেষ হয়ে যায়। আর মানে বর্ষাকালে যখন মুম্বাইতে বা কেরালায় মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে, পাহাড়ের ঠিক ওপাশে তামিলনাড়ু বা মহারাষ্ট্রের ভেতরের অংশ তখন কার্যত শুকনো খটখটে। প্রকৃতির কি অদ্ভুত বৈষম্য! হ্যাঁ, বৈষম্য মনে হতেই পারে, কিন্তু প্রকৃতির নিজস্ব একটা ক্ষতিপূরণের ব্যবস্থাও আছে। সেটা কি রকম? শীতকাল যখন এগিয়ে আসে তখন পুরো সিস্টেমটা উল্টে যায়। স্থলভাগ ঠান্ডা হয়ে যায় আর সমুদ্র থাকে অপেক্ষাকৃত গরম। আচ্ছা, মানে ফ্রাইং প্যানটা এবার উল্টো দিকে কাজ করছে। একদম। তখন বাতাস স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বইতে শুরু করে। একে বলে প্রত্যাবর্তনকারী বর্ষা বা রিট্রিটিং মনসুন। দাঁড়ান, এখানে আমি একটু কনফিউজড। শীতকালে বাতাস স্থলভাগ থেকে সমুদ্রের দিকে যাচ্ছে, মানে সেটা তো একদম শুকনো বাতাস। হ্যাঁ, শুকনো বাতাস। তাহলে সেই শুকনো বাতাস দিয়ে তামিলনাড়ুতে শীতকালে এত প্রবল বৃষ্টি কিভাবে হয়? শুকনো বাতাস তো আর বৃষ্টি ঘটাতে পারে না। খুব লজিক্যাল একটা প্রশ্ন। উত্তরটা লুকিয়ে আছে বাতাসের যাত্রাপথে। যাত্রাপথে মানে? উত্তর পূর্ব দিক থেকে আসা এই শুকনো বাতাস যখন বঙ্গোপসাগরের ওপর দিয়ে উড়ে যায়, তখন সেটা একটা বিশাল স্পঞ্জের মতো কাজ করে। ও আচ্ছা, স্পঞ্জের মতো জল টেনে নেয়। ঠিক তাই। বিশাল সমুদ্রের ওপর থেকে এই বাতাস প্রচুর পরিমাণে জলীয় বাষ্প শুষে নেয়। এরপর সেই জলভরা বাতাস সোজা গিয়ে ধাক্কা মারে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে। দারুণ ব্যাপার। ফলে বর্ষাকালে যে রাজ্যটা শুকনো ছিল, শীতকালে সে তার জলের অভাব সুদে আসলে মিটিয়ে নেয়। একদম। প্রকৃতি এভাবেই ব্যালেন্স করে। ও, এবার বুঝতে পারলাম। বঙ্গোপসাগর হলো এই বাতাসের রিচার্জিং স্টেশন। আচ্ছা, শীতকালের কথা মনে পড়ল। উত্তর ভারতে, মানে ধরুন পঞ্জাব বা হরিয়ানাতেও তো শীতকালে বেশ বৃষ্টি হতে দেখা যায়। সেটাও কি এই একই কারণে? না, ওটার পেছনের মেকানিজম আবার সম্পূর্ণ আলাদা। একে বলে পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস। ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস। এর জন্ম কোথায় হয়? এর জন্ম হয় ভারত থেকে বহু দূরে, ভূমধ্যসাগর বা মেডিটেরেনিয়ান সিতে। অত দূরে? সেখান থেকে মেঘ ভারতে আসে? হ্যাঁ, সেখানে শীতকালে যে সাইক্লোন বা ঝড় তৈরি হয়, সেগুলোকে আকাশের অনেক ওপরে থাকা এক প্রবল গতির বাতাসের নদী সোজা টেনে নিয়ে আসে ভারতের উত্তর পশ্চিমে। বাতাসের নদী? হ্যাঁ, যাকে জেট স্ট্রিম বলে। এই জেট স্ট্রিমই ভূমধ্যসাগরের মেঘগুলোকে উড়িয়ে নিয়ে আসে। আকাশের বাতাসের নদী শুনতে পুরো সায়েন্স ফিকশনের মতো লাগছে। আর এই পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টিটা তো শীতকালীন গম চাষের জন্য একদম আশীর্বাদ। আবার অন্যদিকে গ্রীষ্মের শুরুতেই যে আম্রবৃষ্টি বা ম্যাঙ্গো শাওয়ার্স হয়, তা আবার আম পাকার জন্য খুব জরুরি। মানে আকাশের প্রতিটি খামখেয়ালিপনার ওপর আমাদের প্লেটের কোনো না কোনো খাবার নির্ভর করছে। তা তো বটেই, কিন্তু শুধু আকাশ আর জল তো যথেষ্ট নয়। বীজ পোতার জন্য তো একটা ক্যানভাস লাগবে। হ্যাঁ, মাটির ক্যানভাস। ঠিক। লক্ষ লক্ষ বছর ধরে এই বৃষ্টি, হাওয়া, রোদ আর নদীর বয়ে চলা বড় বড় পাথরকে ভেঙে তৈরি করেছে আমাদের পরের বিষয়টি, অর্থাৎ মাটি। মাটি শুনলেই মনে হয় একটু ধুলো আর কাদার মিশ্রণ, কিন্তু এর ভেতরে যে কত বৈচিত্র্য আছে তা ভাবলে অবাক হতে হয়। আমার সবচেয়ে ইন্টারেস্টিং লাগে কালো মাটি বা ব্ল্যাক সয়েলকে। হ্যাঁ, কালো মাটির বৈশিষ্ট্য সত্যিই অদ্ভুত। আমি আপনাদের সোর্সের একটা আর্টিকেলে পড়ছিলাম যে একে নাকি প্রাকৃতিক কৃষক বলা যায়। শুকিয়ে গেলে এই মাটিতে 10-15 সেন্টিমিটার গভীর ফাটল তৈরি হয়, যাকে বলে সেলফ প্লাউইং বা নিজে থেকে লাঙল চষা। ঠিক পড়েছেন। কিন্তু মাটি নিজে নিজে ফাটে কিভাবে? এর পেছনের বিজ্ঞানটা কি? এর পেছনের বিজ্ঞানটা লুকিয়ে আছে এই মাটির রাসায়নিক উপাদানে। কালো মাটিতে মন্টমরিলোনাইট নামের এক বিশেষ ধরনের ক্লে বা কাদা থাকে। মন্টমরিলোনাইট এর বৈশিষ্ট্য হলো যখন বৃষ্টি হয় বা জল পায়, তখন এই কাদা স্পঞ্জের মতো জল শুষে নিয়ে ফুলে ওঠে এবং ভীষণ আঠালো হয়ে যায়। আর রোদ উঠলে? আবার যখন রোদ ওঠে এবং মাটি শুকিয়ে যায়, তখন সেটা মারাত্মকভাবে সংকুচিত হয় বা কুঁচকে যায়। এই সংকুচিত হওয়ার কারণেই বড় বড় ফাটল তৈরি হয়। আর এই ফাটলগুলোর ভেতর দিয়ে বাতাস সরাসরি মাটির গভীরে ঢুকে যায়, তাই তো? একদম তাই। মানে কৃষকের লাঙল দিয়ে মাটি খোঁড়ার যে কাজটা, মাটিতে বাতাস বা অক্সিজেন ঢোকানো, সেটা মাটি নিজেই করে নিচ্ছে। ঠিক বলেছেন। আর এই কালো মাটি বা রেগুর মূলত তৈরি হয়েছে প্রাচীন আগ্নেয়গিরির লাভা থেকে। দাক্ষিণাত্য মালভূমি বা ডেকান প্লাটোর একটা বড় অংশ জুড়ে এই মাটি রয়েছে। আচ্ছা। এর জল ধরে রাখার ক্ষমতা এতই বেশি যে তুলো বা কটন চাষের জন্য এর চেয়ে ভালো মাটি দুনিয়াতে আর দ্বিতীয়টি নেই।
ভারতের প্রায় ৪৬% এলাকা জুড়ে রয়েছে পলিমাটি বা অ্যালুভিয়াল সয়েল। হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ মাটি। গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সিন্ধু নদী হিমালয় থেকে পাথর চূর্ণ করে এই পলি বয়ে এনে সমভূমি তৈরি করেছে। আমাদের শ্রোতাবন্ধুরা আজ যে খাবার খেয়েছেন তার বেশিরভাগই এসেছে এই পলি মাটি থেকে। একদম। নদী তার যাত্রাপথে যে সূক্ষ্ম পলিমাটি জমিয়ে সমভূমি তৈরি করে তা অত্যন্ত উর্বর। এর মধ্যে আবার দুটো ভাগ আছে। কি কি ভাগ? নদীর কাছাকাছি যে নিচু এলাকাগুলোতে প্রতি বছর বন্যার জল ঢোকে এবং নতুন পলির স্তর পড়ে তাকে বলে খাদার। এটি সবচেয়ে বেশি উর্বর। আর অন্যটা? আর নদীর থেকে একটু দূরে, একটু উঁচুতে যে পুরনো পলিমাটির স্তর থাকে, যেখানে এখন আর বন্যার জল পৌঁছায় না, তাকে বলে ভাঙ্গর। নতুন পলি খাদার আর পুরনো পলি ভাঙ্গর। বেশ, এরপর আসি লাল ও হলুদ মাটির কথায়। রেড অ্যান্ড ইয়েলো সয়েল। এর নামটা শুনলেই আমার লোহার কথা মনে পড়ে। লোহায় জং ধরলে যেমন লালচে হয়ে যায়, ঠিক তেমনি প্রাচীন স্ফটিকাকার পাথরের মধ্যে লোহার পরিমাণ খুব বেশি থাকায় এই মাটির রং লাল হয়। একদম ঠিক বলেছেন। লোহার অক্সাইডের কারণে এই লাল রং। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই মাটিতে জল পড়লে এটা নাকি হলুদ রঙের দেখায়। হ্যাঁ, জল মিশলে বা মাটি হাইড্রেটেড হলে এর রাসায়নিক রূপ পরিবর্তন হয়, তাই রংটা হলুদ দেখায়। তবে এই মাটির উর্বরতা পলিমাটি বা কালো মাটির মতো অতটা বেশি নয়। তাহলে কি এখানে চাষাবাদ হয় না? হয়তো সঠিক সেচ এবং সার ব্যবহার করলে এখানেও দারুণ চাষাবাদ সম্ভব। তবে মাটির বৈচিত্র্যের ক্ষেত্রে সবচেয়ে অবাক করা উদাহরণ হল ল্যাটেরাইট মাটি। ল্যাটেরাইট শব্দটা তো ল্যাটিন শব্দ লেটার থেকে এসছে, যার মানে হলো ইট। ঠিক। এই মাটি কি ইটের মতোই শক্ত? আর এটা তৈরি বা হয় কিভাবে? এটা খুব ইন্টারেস্টিং একটা প্রক্রিয়া। যে অঞ্চলে প্রচণ্ড গরম থাকে আর তার সাথে ভারী বৃষ্টিপাত হয়, সেখানে এই মাটি তৈরি হয়। আচ্ছা। ধরুন, আপনি একটা ছাঁকনিতে চা পাতা দিয়ে তাতে গরম জল ঢাললেন, কি হবে? চায়ের লিকারটা নিচে গড়িয়ে পড়বে আর ওপরে পড়ে থাকবে শুধু অকেজো ছিবড়ে। ল্যাটেরাইট মাটির ক্ষেত্রেও ঠিক এই জিনিসটাই ঘটে। একে ভূগোলের ভাষায় বলে লিচিং। লিচিং, তার মানে অতিরিক্ত বৃষ্টির কারণে মাটির ওপরের স্তরের সমস্ত পুষ্টিগুণ ধুয়ে মাটির গভীরে চলে যায়। একদম। সিলিকা বা অন্যান্য পুষ্টি উপাদান ধুয়ে নিচে চলে যায় আর ওপরে পড়ে থাকে শুধু লোহা আর অ্যালুমিনিয়ামের শক্ত স্তর। এই পুষ্টি ধুয়ে যাওয়ার কারণে এই মাটিতে সাধারণ ফসল খুব একটা ভালো হয় না নিশ্চয়ই। হ্যাঁ, সাধারণ ফসলের জন্য এটা খুব একটা ভালো নয়, আর রোদে শুকোলে এটা ইটের মতো শক্ত হয়ে যায়। কিন্তু মজার বিষয় হলো, এই শক্ত আর রুক্ষ ল্যাটেরাইট মাটি কাজু বাদাম বা রাবার চাষের জন্য একেবারে আদর্শ। প্রকৃতির কি অদ্ভুত ব্যালেন্স! যেখানে সাধারণ ফসল হয় না, সেখানে দিব্যি কাজু বাদাম হচ্ছে। হ্যাঁ, প্রকৃতির নিজস্ব একটা হিসেব আছে। আর এর বাইরে রয়েছে রাজস্থানের বালুকাময় মরুভূমির মাটি, যার জল ধরে রাখার ক্ষমতা প্রায় নেই বললেই চলে। আর কিছু লবণাক্ত মাটিও আছে, যেখানে অতিরিক্ত লবণের কারণে চাষাবাদ খুব কঠিন। একদম। তো আমরা দেখলাম আকাশের জলবায়ু কিভাবে কাজ করে আর মাটির ক্যানভাস কিভাবে তৈরি হয়। এবার এই দুটো মিলে প্রকৃতির রান্নাঘরে কি ফসল ফুলছে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। ভারতের কৃষিকাজ মূলত এই ঋতু বৈচিত্র্যের ওপরই নির্ভরশীল। জলবায়ু এবং মাটির উপর ভিত্তি করে ভারতে মূলত 3টি ফসলের মৌসুম রয়েছে। এই মৌসুমগুলোর কনসেপ্টটা আমার খুব প্রিয়। আমি এগুলোকে স্কুলের 3টে সেমেস্টারের সাথে তুলনা করতে ভালোবাসি। স্কুলের সেমেস্টার? বেশ মজার তুলনা। একটু বুঝিয়ে বলুন তো। এই ধরুন, খারিফ হলো বর্ষাকালের সেমেস্টার। জুন জুলাইতে ক্লাস শুরু হয় আর সেপ্টেম্বরে ফাইনাল পরীক্ষা, মানে ফসল কাটা। দারুণ। রবি হলো শীতকালের সেমেস্টার, অক্টোবরে শুরু আর মার্চ এপ্রিলের শেষ। আর জায়েদ হলো ওই মাঝখানের গ্রীষ্মের ছুটির ছোট্ট সামার ক্যাম্প সেমেস্টার। তরমুজ, শশা, কাঁকুর এইসব জলীয় জিনিসপত্র এই ছুটিতেই জন্মায়। অসাধারণ একটা উপমা। এই 3 সেমেস্টারের রুটিনটা কিন্তু আবহাওয়া আর মাটি একদম কড়া হেডমাস্টারের মতো নিয়ন্ত্রণ করে। সেটা কি রকম? যেমন ধরুন, খারিফ সেমেস্টারের রাজা হলো ধান। ধান গাছের গোড়ায় প্রচুর জল দাঁড়িয়ে থাকতে হয় আর কাদা মাটি দরকার। তাই বর্ষার সময়ে গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকার পলিমাটি অঞ্চলে ধানের ফলন সবচেয়ে ভালো হয়। এখানে আমার একটা প্রশ্ন আছে। একটু পরেই তো আমরা চা আর কফি নিয়ে কথা বলবো। আমরা জানি চা গাছের গোড়ায় জল জমলে শেকড় পচে যায়। একদম তাই। তাহলে ধান গাছের শেকড় দিনের পর দিন ওই হাঁটু সমান জলের নিচে ডুবে থাকে কিভাবে? ওদের শেকড় পচে যায় না কেন?
খুব দারুণ একটা টেকনিক্যাল প্রশ্ন করেছেন। এর কারণ হলো ধান গাছের একটা বিশেষ বায়োলজিক্যাল অ্যাডাপ্টেশন বা অভিযোজন ক্ষমতা। আচ্ছা। ধান গাছের কাণ্ড এবং শেকড়ের ভেতরে অ্যারেনকাইমা নামের এক ধরনের স্পঞ্জের মতো টিস্যু থাকে। অ্যারেনকাইমা? হ্যাঁ, এই টিস্যুগুলোর ভেতরে ছোট ছোট ফাঁপা জায়গা থাকে যা অনেকটা স্নরকেল বা শ্বাস নেওয়ার নলের মতো কাজ করে। স্নরকেল? হ্যাঁ, মানে ওই স্কুবা ডাইভাররা যেটা ব্যবহার করে? ঠিক সেরকমই গাছের ওপরের পাতা থেকে অক্সিজেন সরাসরি এই নলের মাধ্যমে জলের নিচে থাকা শেকড়ে পৌঁছে যায়। তাই ধান গাছ জলেও বেঁচে থাকে, শেকড় পচে না। ওয়াও! ধান গাছের নিজস্ব স্নরকেল আছে? এটা তো আমি জানতামই না। হ্যাঁ, প্রকৃতির অদ্ভুত সৃষ্টি। কিন্তু চা বা কফি গাছের এমন কোনো ব্যবস্থা নেই। ওদের শেকড় অক্সিজেনের অভাবে জলের নিচে দম বন্ধ হয়ে মারা যায়। আচ্ছা আচ্ছা। সেই কারণেই চা এবং কফি গাছের জন্য প্রচুর বৃষ্টি দরকার হলেও এমন জমি দরকার যেখানে জলটা গোড়ায় না দাঁড়িয়ে গড়িয়ে নিচে নেমে যাবে। মানে পাহাড়ের ঢালু জমি, যেখানে গাছ স্নান করবে ঠিকই, কিন্তু জল জমবে না। এই জন্যই আসাম আর দার্জিলিংয়ের পাহাড়ের ঢালে চা এত ভালো হয়। একদম। আর ব্রিটিশরা তো এই চা চাষকে একটা বিশাল শিল্পে পরিণত করেছিল। তবে কফির গল্পটা বোধহয় আরও বেশি রোমাঞ্চকর, তাই না? হ্যাঁ, কফির গল্পটা অনেকটা স্পাই থ্রিলারের মতো। 1700 শতকে বাবা বুদান নামের এক সুফি সাধক মক্কা থেকে ফেরার পথে ইয়েমেন থেকে লুকিয়ে 7টা কফির বীজ নিজের পোশাকে সেলাই করে ভারতে নিয়ে এসেছিলেন। লুকিয়ে সেলাই করে? হ্যাঁ, তিনি কর্ণাটকের পাহাড়ের ঢালে সেগুলো প্রথম বুনেছিলেন। আজ সেই পাহাড় বাবা বুদানগিরি নামেই পরিচিত। আর দক্ষিণ ভারত আমাদের কফি উৎপাদনের প্রাণকেন্দ্র। একটা সত্যিকারের ইতিহাস লুকিয়ে আছে এই কফি বীজে। আর শীতকালের সেমিস্টার মানে রবি ফসলের স্টার স্টুডেন্ট তো হলো গম। হ্যাঁ, গম। গমের আবার ধান গাছের মতো অত জল বা গরম পছন্দ নয়। ওর দরকার ঠান্ডা আবহাওয়া আর মাঝারি বৃষ্টি। তাই উত্তর পশ্চিম ভারত মানে ওই পাঞ্জাব হরিয়ানার দিকটায় গমের ফলন এত ভালো হয়। ঠিক বলেছেন। তবে এর বাইরেও একটা ফসল নিয়ে আমাদের কথা বলা উচিত, যাকে বলে মিলেটস। এর মধ্যে পড়ে জোয়ার, বাজরা, রাগি। মিলেটস, এদের বৈশিষ্ট্য কি? আমি এদের বলি ফসলের জগতের কঠিন যোদ্ধা। এরা রুক্ষ, শুষ্ক, অনুর্বর মাটিতেও দিব্যি বেঁচে থাকতে পারে। মানে যেখানে বেশি বৃষ্টি হয় না। এদের শেকড় মাটির অনেক গভীরে যায় জলের সন্ধানে। আর এদের শালক সংশ্লেষ বা খাদ্য তৈরির প্রক্রিয়াও এমন যেরা খুব কম জল ব্যবহার করে বেঁচে থাকতে পারে। আর পুষ্টিগুণের দিক দিয়ে তো এরা এখনকার পালিশ করা চালের চেয়েও অনেক বড় সুপারফুড। ও আচ্ছা, আমরা পাটের কথা বলতে তো ভুলেই গেলাম। হ্যাঁ, জুট বা পাট, যাকে আমরা সোনালী আঁশ বলি। এই পাট চাষের জন্য তো গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চল সবচেয়ে বিখ্যাত। একদম ঠিক। পলিমাটি আর প্রচুর জল, এই দুটোই পাটের জন্য খুব দরকার। তো এতক্ষণ আমরা যা দেখলাম তাতে মনে হচ্ছে প্রকৃতির একটা পারফেক্ট ব্যালেন্স শিট আছে। আকাশ থেকে নির্দিষ্ট সময় জল পড়ছে, মাটির গঠন অনুযায়ী ফসল ফলছে, সবকিছু একটা সুন্দর নিখুঁত ছন্দে চলছে। মনে তো হচ্ছে সেরকমই। কিন্তু বাস্তবে আমরা দেখছি এই ছকটা খুব দ্রুত বদলে যাচ্ছে। যদি প্রকৃতির এই সিস্টেম এতই নিখুঁত হয়, তাহলে কৃষকরা কেন সাধারণ ধান, গমের মতো খাবার ফসল ছেড়ে বেশি করে ক্যাশ ক্রপ বা অর্থকরী ফসলের দিকে ঝুঁকে পড়ছেন? এই পরিবর্তনের পেছনের গল্পটা বুঝতে হলে আমাদের একটু ইতিহাসে ফিরে যেতে হবে। 60-এর দশকের দিকে যদি আমরা তাকাই, তখন ভারতের জনসংখ্যা বাড়ছে, কিন্তু খাবারের উৎপাদন সেই অনুপাতে বাড়ছে না। হ্যাঁ, সে এক ভয়াবহ অবস্থা ছিল। আমাদের অবস্থা ছিল অনেকটা শিপ টু মাউথ, মানে বিদেশ থেকে জাহাজে করে গম এলে তবেই দেশের মানুষের পেট ভরবে। সে এক ভয়াবহ দুর্ভিক্ষের পরিস্থিতি। আর ঠিক তখনই তো সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশনের শুরু হলো, তাই না? ঠিক। আধুনিক বীজ বা হাই ইল্ডিং ভ্যারাইটি বীজ, রাসায়নিক সার আর প্রযুক্তির ব্যবহার শুরু হলো। আচ্ছা। এর ফলে পাঞ্জাব, হরিয়ানার মতো জায়গায় গমের ফলন অভাবনীয়ভাবে বেড়ে গেল। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হল। সবুজ বিপ্লব সে সময় লাখ লাখ মানুষকে অনাহারের হাত থেকে বাঁচিয়েছিল। এটা তো একটা বিরাট সাফল্য। সাফল্য তো বটেই, কিন্তু এই সাফল্যের একটা অন্ধকার দিকও ধীরে ধীরে সামনে আসতে শুরু করল। অন্ধকার দিক কিরকম? যখন কৃষকরা দেখলেন যে সার আর সেচের সাহায্যে যে কোনো মাটিতে যে কোনো ফসল ফলানো যাচ্ছে, তখন অর্থনীতির অঙ্কটা বদলে গেল। মানে লাভের বিষয়টা সামনে চলে এলো। হ্যাঁ,
সরকার থেকে সেচের জন্য বিনামূল্যে বা খুব কম দামে বিদ্যুৎ দেওয়া শুরু হলো। তখন পাঞ্জাব বা হরিয়ানার কৃষকরা, যেখানে বৃষ্টি খুব কম হয়, সেখানে মাটির নিচ থেকে পাম্প করে দেদার জল তুলে ধান চাষ করতে শুরু করলেন, কারণ ধানে লাভ বেশি। কিন্তু ধান তো খারিফ ফসল, যার জন্য কাদা মাটি আর প্রচুর বৃষ্টির জল দরকার। সেটা একটা শুষ্ক জায়গায় মাটির নিচের জল পাম্প করে চাষ করলে তো প্রকৃতির নিয়ম বিরুদ্ধ কাজ করা হচ্ছে। একদম। আর এই প্রকৃতির নিয়ম ভাঙার ফলটাই আমরা এখন ভুগছি। অতিরিক্ত জল পাম্প করার ফলে ওইসব অঞ্চলে মাটির নিচের জলের স্তর বা ওয়াটার টেবল মারাত্মকভাবে নিচে নেমে গেছে। এটা তো একটা বিপদ। আর এর চেয়েও ভয়াবহ ব্যাপার হলো মাটির লবণাক্ত হয়ে যাওয়া বা স্যালিনিটি। মাটিতে লবণ আসছে কোত্থেকে? সমুদ্র তো ওখান থেকে অনেক দূরে। এই লবণ মাটির ভেতরেই থাকে। যখন আপনি শুষ্ক এলাকায় জমিতে অতিরিক্ত সেচের জল দেন, তখন প্রখর রোদে সেই জল বাষ্প হয়ে উড়ে যায়। আচ্ছা, জল উড়ে গেল, কিন্তু লবণ? জল ওড়ার সময় ক্যাপিলারি অ্যাকশন বা কৈশিক প্রক্রিয়ার মাধ্যমে মাটির গভীরের লবণকে টেনে ওপরে নিয়ে আসে। জল উড়ে যায়, কিন্তু লবণটা মাটির ওপরেই পড়ে থাকে। ও, দিনের পর দিন এটা হতে হতে উর্বর জমি পুরো সাদা লবণের চাদরে ঢেকে যায় এবং চিরোত্তরে অনুর্বর হয়ে পড়ে। সর্বনাশ! মানে যে মাটি একসময় সোনার ফসল ফলাতো, আমাদের সাময়িক লোভ আর ভুল পদ্ধতির কারণে আজ সেই মাটির প্রাণশক্তি শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, তার উপর আবার যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ। পশ্চিমী ঝঞ্ঝা কখন আসবে তার ঠিক নেই, বর্ষার খামখেয়ালিপনা বেড়ে গেছে। ফলে এই চমৎকার প্রাকৃতিক ভারসাম্য আজ সম্পূর্ণ নষ্ট হওয়ার মুখে এসে দাঁড়িয়েছে। তো আমাদের শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা দেখলাম যে আকাশ, মাটি আর কৃষিকাজের এই যে জাদুকরী সম্পর্ক, তা সত্যি কোনো সায়েন্স ফিকশনের চেয়ে কম নয়। একদমই তাই। ওই মেরিগো রাউন্ডের মতো পৃথিবীর ঘোড়া থেকে শুরু করে তিব্বতের মালভূমির গরম হওয়া আর ধান গাছের নিজস্ব স্নর্কল, সব কিছু মিলে এক নিখুঁত সিস্টেমে আমাদের প্লেটে খাবার পৌঁছায়। কিন্তু একই সাথে আজকের এই আলোচনা আমাদের মনে করিয়ে দেয় যে এই প্রাকৃতিক ভারসাম্যকে সম্মান করাটা কতটা জরুরি। প্রকৃতি তার নিয়ম মেনেই চলবে। আমরা যদি জোর করে শুধু লাভের আশায় সেই নিয়ম ভাঙি, তবে তার ফল আমাদেরই ভুগতে হবে। একদম ঠিক কথা। আজকের এই গভীর পর্যালোচনা থেকে বিদায় নেওয়ার আগে শ্রোতা বন্ধুদের জন্য একটা ভাবনার বিষয় দিয়ে যাই। হ্যাঁ, বলুন। আমরা একটু আগে মিলেটস বা জোয়ার, বাজরা, রাগির কথা বলছিলাম। সেই কঠিন যোদ্ধারা যারা চরম খরাতেও মাটি কামড়ে পড়ে থাকে। জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে যখন পৃথিবীর তাপমাত্রা আরও বাড়বে, ভূগর্ভস্থ জল তলানিতে গিয়ে ঠেকবে, তখন কি এমন হতে পারে যে একসময়ের অবহেলিত এই গরিবের ফসল মিলেটগুলোই সারা পৃথিবীর খাদ্য সংকটের সবচেয়ে বড় ত্রাতা হলে উঠবে? এই গভীর প্রশ্নের উত্তর খোঁজার দায়িত্ব আমরা আমাদের চিন্তাশীল শ্রোতা বন্ধুদের উপরই ছেড়ে দিলাম। আকাশ, মাটি আর ফসলের এই অবিশ্বাস্য মেকানিজম নিয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। গল্পজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে আজকের এই স্পেশাল এপিসোডে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আজকের এই আলোচনা যদি আপনাদের নতুন কিছু শিখতে সাহায্য করে থাকে, তবে ভিডিওটিতে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরের কোনো চমকপ্রদ পর্বে। ভালো থাকবেন।